ঘোস্টবাস্টার সিনেমার সে বিখ্যাত দৃশ্যের কথা মনে আছে? প্রোটন প্যাক থেকে বেরোনো প্রোটন বিম দিয়ে অলৌকিক শক্তির নেগেটিভ চার্জ নষ্ট করে দেওয়া হচ্ছে। নিছক সায়েন্স ফিকশনের মোড়কে একটি বিখ্যাত উদ্ভাবনাকে এখানে দেখানো হয়েছে। পার্টিকেল অ্যাক্সিলারেটর থেকে উচ্চ শক্তির প্রোটন বিম তৈরি করে বিজ্ঞানের অনেক অজানা তথ্য জানা গিয়েছে। 1931 সালে আমেরিকান বিজ্ঞানী আর্নেস্ট লরেন্স প্রথম সাইক্লোট্রন তৈরি করেছিলেন। এখনকার 5.5 মাইল লম্বা লার্জ হ্যাড্রন কোলাইডারের পূর্বসূরি এই সাইক্লোট্রনের দৈর্ঘ্য ছিল মাত্র কয়েক ফুট। নিউক্লিয়ার পদার্থবিদ্যার গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এটি। এজন্য 1939 সালে তিনি নোবেল পুরস্কার পান। মৌলিক পদার্থবিদ্যার একটি জনপ্রিয় বিষয় হল নিউক্লিয়ার ফিজিক্স। কিন্তু 1900 সালের শুরুর দিকেও আণবিক গঠন নিয়ে মানুষের ধারণা ছিল অস্পষ্ট। তখনকার বিজ্ঞানীরা বিশ্বাস করতেন অণুই পদার্থের সবথেকে মৌলিক কণা, অর্থাৎ একে ভেঙে আর কিছুই পাওয়া যায় না। 1906 সালে রাদারফোর্ড আর গাইগার তাদের বিখ্যাত গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করলেন নিউক্লিয়াসের অস্তিত্ব। একটি মৌলের অণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তন প্রায় 1 লক্ষ গুণ কম। তুলনা করতে গেলে বলতে হয় একটা বড় ফুটবল মাঠের মধ্যে একদানা বালির মতো ছোট জায়গা নিয়ে তা থাকে। নিউক্লিয়াসের মধ্যে একসাথে থাকে প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসকে টার্গেট করে খুব উচ্চ শক্তির প্রোটন বিম দিয়ে আঘাত করলে তা স্থিতাবস্থা হারিয়ে ফেলে এবং বিভিন্ন তেজস্ক্রিয় কণার বিকিরণ ঘটতে শুরু করে। এই কণাগুলি পরীক্ষা করে মৌলটির চরিত্র বিশ্লেষণ করা যায়। সাইক্লোট্রন ঠিক এই কাজটাই করে। এর কেন্দ্রে থাকে একটি শক্তিশালী তড়িৎচৌম্বক ক্ষেত্র। এর মধ্যে প্রোটন বিমকে বৃত্তাকার পথে ঘুরিয়ে উচ্চ শক্তি সম্পন্ন করা হয়। এই উচ্চ শক্তি সম্পন্ন প্রোটন বিম কোনো সাধারণ মৌলের আইসোটোপের উপর ফেললে নিউক্লিয়ার রিঅ্যাকশনের ফলে তৈরি হয় রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় আইসোটোপ। প্রথম দিকে নিউক্লিয়ার গবেষণার কাজে লাগলেও পরে সাইক্লোট্রন মেডিকেল ক্ষেত্রে বিশেষত ক্যান্সার নির্ণয় ও নিরাময়ের জন্য বাণিজ্যিকভাবে চালু করা হয়। এখন বিশ্বে প্রায় 1500 মেডিকেল সাইক্লোট্রন আছে। এশিয়া মহাদেশে সাইক্লোট্রন গবেষণার একদম প্রথম সারিতে আছে কলকাতা। ডমিনিক লাপিয়ার তার উপন্যাসে কলকাতার নাম দিয়েছিলেন সিটি অফ জয়। তবে তারও বেশ কয়েক দশক আগে বিজ্ঞানপ্রেমীদের কাছে কলকাতার আর এক মহার্ঘ নামকরণ হয়েছিল দ্য সিটি অফ সাইক্লোট্রন। মেঘনাদ সাহার প্রচেষ্টায় নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে গবেষণা শুরু হয় ভারতে। স্নাতকোত্তর স্তরে নিউক্লিয়ার ফিজিক্সের সিলেবাস প্রথম তিনি তৈরি করেছিলেন। 1950 সালে মেঘনাদ সাহা কলকাতাতে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স তৈরি করেন। মারি কিউরির কন্যা আইরিন কুরি জলিও কলকাতায় এসে তার উদ্বোধন করেন। কলকাতার সল্টলেকে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের প্রথম ইউনিটটি রয়েছে। নিউক্লিয়ার রিসার্চের জন্য তৈরি ভারত সরকারের এই সংস্থাটির যাত্রা শুরু হয়েছিল 1977 সালে। 40-এর দশকে ভারতের বিশিষ্ট নিউক্লিয়ার সায়েন্টিস্ট বিজ্ঞানী মেঘনাদ সাহা উনি প্রথম উপলব্ধি করেন যে এই নিউক্লিয়ার ফিজিক্স রিসার্চের জন্যে সাইক্লোট্রন নামক একটি অ্যাক্সিলারেটর যন্ত্রের খুবই প্রয়োজন আছে। এবার পরবর্তীকালে প্রফেসর বি.ডি. নাগচৌধুরী, যিনি এই ক্যালিফোর্নিয়াতে বার্কলে ইনস্টিটিউটে যে বিজ্ঞানী ই.ও. লরেন্স ছিলেন, যিনি অ্যাকচুয়ালি সাইক্লোট্রনের আবিষ্কর্তা, যাতে নোবেল প্রাইজ পেয়েছিলেন, বি.ডি. নাগচৌধুরী ওনার সঙ্গে ওই বার্কলেতে কাজ করেছিলেন। এবং উনি ফিরে এসে বিশেষ করে কলকাতাতে প্রথম সাইক্লোট্রনের বসানোর ব্যাপারে, স্থাপনার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। এবং অনেক কিছু তখনকার দিনে বুঝতেই পাচ্ছেন যে 1948 সাল 50 সালের রেঞ্জে তখন অনেক অসুবিধার মধ্যেও উনি প্রথম একটি ছোট সাইক্লোট্রন, যেটা অ্যাকচুয়ালি প্রুফ অফ প্রিন্সিপালটাকে দেখাতে পারে, সেইটা বানিয়েছিলেন তখনকার দিনে, এবং এটা সফলভাবে কিছুদিন কাজও করেছিল। তারপরে 1960 সাল নাগাদ
ডক্টর রাজা রামান্না, উনি ছিলেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের ফিজিক্স গ্রুপের হেড। উনি উপলব্ধি করলেন যে আমাদের দেশে একটি বড় আকারের সাইক্লোট্রন যন্ত্রের দরকার আছে, কারণ প্রচুর বিজ্ঞানী এবং বিজ্ঞানের ছাত্রদের পরীক্ষা নিরীক্ষার জন্য এবং অনুসন্ধানের জন্য, রিসার্চের জন্য এটি দরকার। আমরা 1977 সালে প্রথম এই ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন, এই সাইক্লোট্রনটি 77 সালে প্রথম চালু করা গেল। 1977-এর 16 জুন ভোর 3:30 224 সেন্টিমিটার সাইক্লোট্রন থেকে প্রথম হিলিয়াম বিম পাওয়া গেল। ডক্টর রামান্নার স্বপ্ন, ভারতের প্রথম পরীক্ষামূলক পরমাণু বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মুক্ত হল। এই দিনটিকেই কলকাতাতে ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের জন্ম মুহূর্ত হিসেবে মানা হয়। এই বিমটা হচ্ছে কি আপনার এই উচ্চ গতিসম্পন্ন কণা, যেটা বিভিন্ন ধরনের, যেমন ধরুন অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন বিম হতে পারে, এবং আলফা পার্টিকেল, যেটা হিলিয়াম গ্যাস থেকে আলফা পার্টিকেল তৈরি করা হয়। আপনার প্রোটন বিম তৈরি করা হয় হাইড্রোজেন গ্যাস থেকে, নিয়ন, আর্গন, সালফার, এই সমস্ত যে উচ্চ গতিসম্পন্ন কণাগুলো সবাই ধনাত্মক কণা, এইগুলোকে আমরা কি করি, এই সাইক্লোট্রনের থেকে করি, মানে উচ্চ গতি সম্পন্ন করে নিয়ে গিয়ে আমরা একটা বিম পাইপ আছে, যেটাকে আমরা বলি বিম লাইন, সেটার মধ্যে দিয়ে নিয়ে যাই একটা অন্য জায়গায়, যেখানে এক্সপেরিমেন্টাল হল, সেখানে একটা টার্গেট লাগানো থাকে, সেখানে নিয়ে গিয়ে তার সঙ্গে কোলাইড করা হয়। তো এই সাইক্লোট্রনটা যে মধ্যে যে প্যারামিটার যেগুলো আছে, এর মধ্যে দুটো তিনটে প্রধান জিনিস আছে। যে একটা হচ্ছে কি আপনার একটি হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড, মানে চুম্বক, হচ্ছে গিয়ে ইলেকট্রোম্যাগনেট, যেটা একটা ম্যাগনেটিক ফিল্ড দেয়। আর আছে আপনার একটা হচ্ছে গিয়ে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেম, যেটা একটা ইলেকট্রিক ফিল্ড দেয়। ইলেকট্রিক ফিল্ডটা কী করে, একটা এই যে ধনাত্মক আয়নগুলোকে উচ্চ গতি সম্পন্ন করে, কিন্তু এইটাকে আমরা যে এনার্জি বাড়াই, এটা আমরা এনার্জি বাড়ানোর জন্য এটা আমরা মানে সার্কুলার পথে, মানে আপনার এরকম ঘূর্ণায়মান পথে এটাকে এনার্জিটা প্রতিবারে বাড়াই। তো এইটা করার জন্য আপনার একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক শক্তি লাগে, যেটা এই যে উচ্চ গতি সম্পন্ন করাকে একটা হচ্ছে ইলেকট্রোড, ডি শেপ ইলেকট্রোড মধ্যে গোল করে ঘোরায় এবং এখান থেকে ইলেকট্রিক ফিল্ড পায়। পরীক্ষামূলক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে সাইক্লোট্রনের ভূমিকা কী? ভিইসিসির বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের অক্লান্ত পরিশ্রম কলকাতাকে কণা পদার্থবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে সামনের সারিতে এনেছে। তাদের থেকেই শোনা যাক এর বিজ্ঞান এবং ইতিহাস। এই সাইক্লোট্রন থেকে যে উচ্চ গতিসম্পন্ন কণাগুলো বেরোয়, সেইগুলো নিয়ে তো আমরা কি করি, সেইটা নিয়ে যেটা করি সেটা হলো আমাদের এখানে নিউক্লিয়ার ফিজিক্স বলে একটা পরীক্ষা হয়, এক্সপেরিমেন্ট হয়। তাই নিউক্লিয়ার ফিজিক্স এক্সপেরিমেন্ট হয়। সেই নিউক্লিয়ার ফিজিক্স এক্সপেরিমেন্ট বিভিন্ন ধরনের নিউক্লিয়ার ফিজিক্স এক্সপেরিমেন্ট হয়। আলফা স্ক্যাটারিং হয়, বা হচ্ছে গিয়ে চার্জ পার্টিকেল এবং আপনার গামা রে স্পেকট্রোস্কোপি টেকনিক দিয়ে করা হয়। নিউক্লিয়ার ফিশন স্টাডি করা হয়, নিউক্লিয়ার লেভেল ডেন্সিটি স্টাডি করা হয়। এটা আপনার নিউক্লিয়ার ফিজিক্সের আয়ত্তের মধ্যে পড়ে। 15 একর জমির উপর দাঁড়িয়ে এই গবেষণা প্রতিষ্ঠান। এর অনেকগুলি ইউনিট আছে, তাদের সাথে আমরা একে একে পরিচিত হব। 1977 সালে চালু হওয়ার পর দীর্ঘ 4 দশক ধরে কাজ করে চলেছে রুম টেম্পারেচার সাইক্লোট্রন K130। অ্যাকচুয়াল সাইক্লোট্রনটা সেটা একটা 1.5 মিটার থিকনেস যে দেওয়াল আছে তার ভিতরে থাকে, এবং সেই যে সাইক্লোট্রনটা আছে তার একটা মোটামুটি মডেল, রেপ্লিকা বলতে পারেন, সেই মডেলটা এখানে শো করা আছে। ধরুন আমরা কণাকে উচ্চগতি সম্পন্ন করছি, তার মানে কি কণার একটা সোর্স চাই, মানে যেখান থেকে আয়নটা তৈরি হচ্ছে। সেই আয়নটা যেখান থেকে তৈরি হয় সেটা এই যে একটা জিনিস, এটা পুরোটাই এখানে সাইক্লোট্রনের মডেল, তার কেন্দ্রবিন্দুতে সেই আয়ন সোর্সটা থাকে। সেই কেন্দ্রবিন্দু থেকে যখন আয়নটা আসে, ধরুন প্রোটন বা আলফা, বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য যেগুলো লাগে, সেইগুলো যখন সেন্টার থেকে আসে, সেটাকে কি করা হয়, এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। এই যে আমরা লাল রঙের দেখতে পাচ্ছেন, ওই লাল রঙেরটা হচ্ছে একটা কয়েল, এটা ইলেকট্রোম্যাগনেট, তড়িৎ চুম্বক। তো তড়িৎ চুম্বক দিয়ে যখন ওপর থেকে নিচের দিকে লম্বভাবে যখন তড়িৎ চুম্বকটা হয়, তখন ওই কণাটা কি করবে, আয়ন সোর্স থেকে বেরিয়ে সে একটা সার্কুলার মানে গোলাকার মুভমেন্ট সে করবে।
দীর্ঘ 4 দশক ধরে চালু এই রুম টেম্পারেচার সাইক্লোট্রনের বিম থেকে নিউক্লিয়ার ফিজিক্স, আইসোটোপ প্রোডাকশন, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, রেডিও কেমিস্ট্রি, রেডিয়েশন ড্যামেজ স্টাডিজ সহ আরও অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে। প্রতি বছর এর বিম লাইনগুলি থেকে প্রায় 5000 ঘন্টার আউটপুট পাওয়া যায়। সাইক্লোট্রনের সাহায্যে রেডিয়েশন ড্যামেজ স্টাডি করে কোনো মৌলের চরিত্র বিশ্লেষণ করা সম্ভব। নাও নিউক্লিয়ার এনার্জি যেখানে প্রোডাকশন করা হয় বা যেখানে উৎপন্ন করা হয় তা আসে রিঅ্যাক্টর থেকে, হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে। এবার এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে তা বানাতে গেলে নানা রকম মেটেরিয়ালের ইউজ করা হয়। এবার এই মেটেরিয়ালগুলো যখন রিঅ্যাক্টরের মধ্যে ব্যবহার করা হয় তখন রিঅ্যাক্টর থেকে যে উচ্চ গতিসম্পন্ন নিউট্রন বেরোয় সেই মেটেরিয়ালের মধ্যে যে অ্যাটম আছে সেগুলোকে ধাক্কা মারে এবং নানা ধরনের ডিফেক্ট, অর্থাৎ মেটেরিয়ালটাকে বলা যেতে পারে এক ধরনের তার প্রপার্টি বা তার ধর্মকে নষ্ট করার চেষ্টা করে। এইবার তার মানে সেই মেটেরিয়ালটা কতক্ষণ পর্যন্ত সেই রিঅ্যাক্টরে ভালো থাকবে অথবা কতক্ষণ পর্যন্ত সেই রিঅ্যাক্টরে ব্যবহার করা যাবে তার পরীক্ষা করা অবশ্যই দরকার। এই সাইক্লোট্রন ইউজ করে আমরা উচ্চ গতিসম্পন্ন প্রোটন অথবা অন্য হেভি আয়ন সেইটার ব্যবহার করি সেই মেটেরিয়ালের ওপরে। সেই মেটেরিয়ালের মধ্যে যে অ্যাটম আছে এই প্রোটন দিয়ে সেই অ্যাটমগুলোকে সেখান থেকে তার যে অবস্থানে আছে তাকে সরানো হয়, যেটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। এবার এই ডিসপ্লেসমেন্টের জন্যে নানা রকমের ডিফেক্টস ওখানে সৃষ্টি হয় এবং তার জন্য প্রপার্টি বিনষ্ট হয়। এবার যেহেতু রিঅ্যাক্টরে এই স্টাডিগুলো খুব শক্ত এবং রিঅ্যাক্টরে নানা রকম রেডিয়েশন ফিল্ড থাকে বলে সেই ধরনের পরীক্ষাগুলো করতে অনেক সময় সাপেক্ষ। এই সাইক্লোট্রনের প্রোটন কণা ইউজ করে এই পরীক্ষা অল্প সময়ের মধ্যে এবং খুব ভালোভাবে সিমুলেশন এফেক্ট স্টাডি করা যায়। কিন্তু রুম টেম্পারেচার সাইক্লোট্রনের এনার্জি রেঞ্জ কম হওয়ার জন্য এর কিছু সীমাবদ্ধতা আছে। পর্যায় সারণীর ভারী মৌলগুলিকে পরীক্ষা করার জন্য দরকার ছিল আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন সাইক্লোট্রনের। সেই কারণে 1997 সালে K500 সুপার কন্ডাক্টিং সাইক্লোট্রন স্থাপনের কাজ শুরু হয়। 2009 সালে এটিকে চালু করা ভিইসিসির বিজ্ঞানীদের অন্যতম সাফল্য। সেই সময় এশিয়ার প্রথম কম্প্যাক্ট সুপার কন্ডাক্টিং সাইক্লোট্রন ছিল এটি। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে একটা সুপার কন্ডাক্টিং সাইক্লোট্রন আমাদের সেন্টারে যেটা আছে তার একটা মডেল দেখছেন। সুপার কন্ডাক্টিং সাইক্লোট্রন যে কোনো সাইক্লোট্রনে যা থাকে এখানে একটা ম্যাগনেট আছে আর একটা আরএফ সিস্টেম আছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মডেলে যে ইয়েলো কালারের যে বাইরের আউটসাইডের যে জিনিসটা দেখছি এটা হচ্ছে ম্যাগনেট আয়রন। এই ম্যাগনেট আয়রনের মধ্যে যে লাল রঙের যে দুটো পার্ট দেখছি আমরা, এই দুটো হচ্ছে মূলত দুটো কয়েল। এই দুটো কয়েলই আমাদের এখানে স্পেশাল। এই দুটো হচ্ছে সুপার কন্ডাক্টিং কয়েল, যেটার ভেতর কারেন্ট পাঠালে তার কোনো রেজিস্ট্যান্স থাকে না, সেই জন্য এখানে আমরা খুব হাই ম্যাগনেটিক ফিল্ডে যেতে পারি। আর হাই ম্যাগনেটিক ফিল্ডে যাওয়ার জন্যই আমরা এখানে খুব হাই এনার্জি পার্টিকেল অ্যাক্সিলারেট করতে পারি। এই যে সুপার কন্ডাক্টিং কয়েল সেটা অপারেট করার জন্য এটাকে লিকুইড হিলিয়াম টেম্পারেচারে রাখতে হয়। সেই জন্য এখানে আমাদের একটা ক্রায়োজেনিক সিস্টেম রয়েছে যেখান থেকে লিকুইড হিলিয়াম সাপ্লাই হচ্ছে এই কয়েলে। কয়েলের টেম্পারেচারটা আমাদের -269 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা থাকে যাতে এটা সুপার কন্ডাক্টিং প্রপার্টিস পায়। আর সেই প্রপার্টিসের জন্যই এটাতে আমরা খুব হাই কারেন্ট পাঠাতে পারি। 800 অ্যাম্পিয়ার অবধি কারেন্ট এখানে পাঠানো যায়, তাতে আমরা 5 টেসলা ম্যাগনেটিক ফিল্ড পেতে পারি। আর এই সাইক্লোট্রনে এই কারণেই, এই হাই ম্যাগনেটিক ফিল্ডের জন্যই এখানে যদি আমরা প্রোটন অ্যাক্সিলারেট করতে পারি তাহলে আমরা 500 MeV অবধি এনার্জিতে যেতে পারি। আমরা এখানে যে ম্যাগনেটটা ব্যবহার করেছি সেখানের যে কয়েলটা আছে সেই কয়েলটা অতি পরিবাহী পদার্থ দিয়ে তৈরি। তো তার ফলে এর জন্য একটা কুলিং লাগে। সেই কুলিংটা আমাদের অতি পরিবাহিকতা
অ্যাচিভ করার জন্য আমাদের যে কুলিংটা লাগে, যে টেম্পারেচারটা লাগে, সেটা হচ্ছে -269 ডিগ্রি সেন্টিগ্রেড। এর অর্থ হচ্ছে 4.2 কেলভিন। সো এইটা অ্যাচিভ করার জন্য লাগে হচ্ছে লিকুইড হিলিয়াম। লিকুইড হিলিয়ামের বয়েলিং পয়েন্ট এইটাই। তো তার জন্য এখানে একটা লিকুইড হিলিয়াম প্ল্যান্ট আছে। সেই লিকুইড হিলিয়াম প্ল্যান্টটা হিলিয়াম গ্যাসকে নিয়ে তাকে কম্প্রেস করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4-4টে বাফার ট্যাঙ্ক আছে যেটা আমাদের বাইরে, সেখান থেকে গ্যাস নিয়ে এসে এইগুলো হচ্ছে কম্প্রেসার, যেখানে কম্প্রেস করা হয়। 14 বারে এটা কনভার্ট করে সেইটাকে পাঠানো হয় দুটো কোল্ড বক্স আছে, মানে আমাদের দুটো প্ল্যান্ট আছে। সেই দুটো প্ল্যান্টের এই কোল্ড বক্স এখন দেখতে পাচ্ছেন যে এইগুলো লাল, তার মানে এইগুলো হচ্ছে রানিং হিলিয়াম গ্যাসটা, হাই প্রেসার গ্যাসটা এখান দিয়ে আসছে, এসে এইখানে হচ্ছে টার্বো এক্সপ্যান্ডার। এই টার্বো এক্সপ্যান্ডারগুলো ম্যাক্সিমাম 1,80,000 আরপিএমে ঘোরে, সো ইটস কোয়াইট হাই স্পিড। এবং সেই জন্য এটার যে বিয়ারিং সেটা হচ্ছে গ্যাস বিয়ারিং। সো এইটা দিয়ে গিয়ে দুটো দেখতে পাচ্ছেন, দুটো গিয়ে এটাকে কুল করে এবং সেই কুলিংটা ইউজ করা হয় এইটাকে বিভিন্ন হিট এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে এটাকে ঠান্ডা করা হয়। আলটিমেটলি এখানে একটা জেটি ভালভ আছে, যেই জেটি ভালভ অ্যাকচুয়ালি লিকুইডটা প্রোডাকশন করে। সেই লিকুইডটা আমরা কি করি, আমরা ওই সাইক্লোট্রনে পাঠিয়ে দিই। সাইক্লোট্রনে এই ম্যাগনেটগুলো ওই লিকুইড হিলিয়ামের মধ্যে নিমজ্জিত থাকে, তার ফলে ওই ম্যাগনেটগুলো সুপার কন্ডাক্টিং হয় এবং তার ফলে আমরা ওর মধ্যে দিয়ে হাই কারেন্ট পাঠিয়ে ওটার থেকে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করি, সেই ম্যাগনেটিক ফিল্ড অ্যাকচুয়ালি ইউজ হয় আমাদের একে রোটেশনের কাজে। আমাদের যে আয়ন্সগুলো আছে, যে আয়ন্সগুলো আমরা অ্যাক্সিলারেট করতে চাই, সেগুলো রোটেশনের কাজে, এবং ইলেকট্রিক ফিল্ড দিয়ে সেগুলোকে এনার্জাইজ করে আলটিমেটলি বিমটাকে পাওয়া যায়। সাইক্লোট্রনের তড়িৎচৌম্বক ক্ষেত্রে উৎপন্ন উচ্চ শক্তির প্রোটন বা আয়ন বিম লাইন থেকে বেরিয়ে টার্গেট নিউক্লিয়াসে ধাক্কা মারে। নিউক্লিয়ার রিঅ্যাকশনের ফলে তৈরি নিউট্রন, প্রোটন বা চার্জ পার্টিকেল পরীক্ষা করার জন্য এখানে বিভিন্ন ডিটেক্টর আছে, কিন্তু পুরো পদ্ধতিটা কন্ট্রোল রুম থেকে স্বয়ংক্রিয়ভাবে অপারেট করা হয়। এটা হচ্ছে সুপারকন্ডাক্টিং সাইক্লোট্রনের কন্ট্রোল রুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মনিটর আছে। সেই মনিটর থেকে সুপারকন্ডাক্টিং সাইক্লোট্রনের বিভিন্ন ধরনের প্যারামিটার আমরা দেখতে পাচ্ছি, আর তার কন্ট্রোলও এখান থেকে পুরোপুরি এই মনিটর থেকে করা যায়। আপনারা যদি আমাদের K130 সাইক্লোট্রন, যেটা আমাদের এর আগের সাইক্লোট্রন বানানো হয়েছে, সেটাতে যান, সেখানে আপনারা অনেক নব দেখতে পাবেন, কিন্তু এখানে কোনো নব নেই। এখানে পুরোটা হচ্ছে আমাদের সফটওয়্যার কন্ট্রোল। এইখান থেকে ক্রায়োজেনিক সিস্টেম অপারেট করছে, এখানে থেকে ভ্যাকিউম সিস্টেম অপারেট করছে, এখানে হাই ভোল্টেজ ডিফ্লেক্টর সিস্টেম অপারেট করছে। এখান থেকে আমরা টাইম হিস্ট্রি ডেটা দেখতে পাচ্ছি সুপারকন্ডাক্টিং সাইক্লোট্রনে উইথ টাইম, যে কোনো প্যারামিটারের যে ভ্যারিয়েশন সেইগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এছাড়া সাইক্লোট্রনের টোটাল প্যারামিটার কন্ট্রোল করার জন্য এখানে আমাদের একটা মনিটর রয়েছে, যেটা থেকে সব কিছু কন্ট্রোল করা হচ্ছে। আমরা এখন সুপারকন্ডাক্টিং সাইক্লোট্রনের কেবে আছি। এগুলো বেসিক্যালি এক্সপেরিমেন্টাল এরিয়া, যেখানে আমরা ডিফারেন্ট এক্সপেরিমেন্টগুলো পারফর্ম করি, যেমন ডিফারেন্ট নিউক্লিয়ার ফিজিক্সের এক্সপেরিমেন্ট পারফর্ম করি। বিমটা যখন আসে, বিমটা এসে আমাদের বেসিক্যালি টার্গেট নিউক্লিয়াসে পড়ে। টার্গেট নিউক্লিয়াসে ধাক্কা লাগার পর অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপ অফ রেডিয়েশন তৈরি করে, যেমন নিউট্রন, প্রোটন, গামা, ডিফারেন্ট চার্জ পার্টিকেল। এবার সেগুলোকে ধরার জন্য, মানে ডিটেক্ট করার জন্য ডিফারেন্ট টাইপ অফ ডিটেক্টর ডিজাইন করা হয়। আমাদের ল্যাবে সেই ধরনের ডিটেক্টর ডিজাইন করা হয়। আমি একটা ছোটো জিনিস এখানে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি, যেমন এইটা অ্যাকচুয়ালি আমাদের একটা নিউট্রন ডিটেক্টর অ্যারে। এই ডিটেক্টরগুলো আমাদের এখানে তৈরি করা হয়েছে। এগুলোতে আমাদের এক ধরনের লিকুইড সিন্টিলেটর আছে আর একটা ট্রান্সডিউসার আছে, যেটা ওই সিন্টিলেশন লাইটকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। তো যখন রিয়াকশান হবে, নিউক্লিয়ার রিয়াকশান হবে, তখন যে নিউট্রনগুলো আসবে বা গামাগুলো আসবে, সেটা এই ডিটেক্টরে হিট করবে। হিট করার পর সেখান থেকে কিছু সিন্টিলেশন লাইট তৈরি হবে। সেই সিন্টিলেশন লাইটটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হবে। সেগুলোকে আমরা রিমোটলি একটা জায়গাতে স্টোর করব। নাইট্রোজেন 4+ বিম 252 MeV এনার্জিতে আমরা এখানে অ্যাক্সেলারেট করেছি, যেটা আমাদের দেশে সবথেকে হায়েস্ট এনার্জি। এর থেকে বেশি এনার্জির বিম এখনও অবধি আমাদের দেশে অ্যাক্সেলারেট করা হয়নি। ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য জানতে পার্টিকেল অ্যাক্সেলারেটরের প্রয়োগ অনস্বীকার্য। বিগ ব্যাংয়ের মুহূর্তের ভগ্নাংশের মধ্যে ব্রহ্মাণ্ড এক প্রচণ্ড কর্মযজ্ঞ শুরু করে। গ্যাসীয় এবং প্লাজমা দশা উষ্ণতা কমার ফলে পরিবর্তিত হয়ে নিউক্লিয়াসে পরিণত হয়। নিউক্লিয়ার রিঅ্যাকশন তৈরি হয়। সৃষ্টির প্রায় কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যায় এমন অনেক কণা, যাদের খুঁজে পেলে মহাবিশ্বের শুরুর রহস্য উন্মোচন হতে পারে। অনেক ক্ষেত্রেই ভারী মৌলকণার গতিবৃদ্ধি করতে লাইন্যাক বা লিনিয়ার অ্যাক্সিলারেটরের প্রয়োজন।
এটিতে সাইক্লোট্রনের মতো বৃত্তাকার নয়, বরং কণাকে সরলরৈখিক পথে ঘুরিয়ে তার গতি বৃদ্ধি করা হয়। আমেরিকার স্ট্যানফোর্ড গবেষণাগারের লাইন্যাকটি প্রায় 2 মাইল লম্বা জায়গা জুড়ে আছে। এখান থেকেই প্রোটন বা নিউট্রনের কোয়ার্ক গঠন আবিষ্কার করা হয়েছে। 1990 সালে ভিইসিসি একটি রেডিও অ্যাক্টিভ আয়ন বিম বা আরআইবি গড়ে তোলার উদ্যোগ নেয়, যেটি স্টেলার বিবর্তন, স্বল্পায়ু ভারী মৌল, নিউট্রন কণা এবং স্পেকট্রোস্কোপিক গবেষণার ক্ষেত্রে নতুন দিক নির্দেশ করবে। লাইন্যাক মডেল ব্যবহার করে দেশের প্রথম আরআইবি তৈরি করার কৃতিত্ব ভিইসিসি কলকাতার। অ্যাবাউট 7000-এর মতন আইসোটোপ থাকতে পারে। এবার আমাদের নেচারে তার মধ্যে থেকে 300 আইসোটোপ পাওয়া যায়, কিন্তু 6700-র মতন আইসোটোপস যেটা আছে সেগুলো কিন্তু খুব শর্ট লিভড আর রেডিও অ্যাক্টিভ। আর ওইগুলোকে স্টাডি করাই হচ্ছে আমাদের আরআইবি ফ্যাসিলিটির মেইন মোটিভেশন। সো আরআইবির মানে হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়ন বিম, আর যেগুলো তৈরি করা হয় সাইক্লোট্রনের বিমটাকে ইউজ করে। আর মেন মোটিভেশন আমাদের হচ্ছে কি নিউক্লিয়ার মানে শর্ট লিভ যে এক্সোটিক নিউক্লিয়াই থাকে ওইগুলোকে ডিটেলে স্টাডি করা, যাতে করে নিউক্লিয়ার ফোর্সটাকে আরও ডিপলি বোঝা যায়। আরেকটা প্রাইমারি মোটিভেশন হচ্ছে নিউক্লিয়ার অ্যাস্ট্রোফিজিক্স, কেন কি এই যে নানা ধরনের এলিমেন্ট যে নেচারে পাওয়া যায় ওইগুলো কিন্তু তৈরি হয় আমাদের ইউনিভার্সের স্টার্সের ভিতরে বা এক্সপ্লোজিভ ইভেন্টসে, যেগুলোকে বলা হয় সুপারনোভা। সো ওইগুলো কীভাবে তৈরি হয়, কি করে ক্রিয়েট হয়, ওইগুলোকে যদি বুঝতে হয় তাহলে আরআইবি একটা টুল যেটা দিয়ে রিসার্চ করা হয়। আরআইবি ফ্যাসিলিটি ইউজ করে আমরা পেট আইসোটোপস বা নানা ধরনের রেডিও আইসোটোপসগুলোকেও বিম ফর্মে তৈরি করতে পারি। আমরা এখানে যেটা করি, সাইক্লোট্রনের বিম দিয়ে প্রথমে রেডিও অ্যাক্টিভ আইসোটোপসগুলোকে তৈরি করা হয়, প্রডিউস করা হয়। তারপর ওইগুলোকে খুব তাড়াতাড়ি একটা আয়ন সোর্সে দেওয়া হয়, যেখানে এই রেডিও অ্যাক্টিভ অ্যাটমসগুলোকে আয়নাইজ করা হয়। আর আয়নাইজ করার পরে ওটাকে একটা আইসোটোপ সেপারেটর দিয়ে, কেন কি অনেকগুলো জিনিস তৈরি হয় তার মধ্যে একটাকে সিলেক্ট করতে হয়, তো সেই জন্য আইসোটোপ সেপারেটরকে দিয়ে একটা পার্টিকুলার আরআইবিকে সিলেক্ট করা হয়। আর তারপর লিনিয়ার অ্যাক্সেলেটার্সের মধ্যে ওইগুলোকে ঢুকিয়ে ওইগুলোকে হাই এনার্জিতে অ্যাক্সেলেট করা হয়। যে পুরো আরআইবি ফ্যাসিলিটি আছে আমাদের, এটার পুরোপুরি ইন্ডিজিনিয়াসলি আমরা বানিয়েছি, আর দেশের প্রথম এরকম আরআইবি ফ্যাসিলিটি। পারমাণবিক শক্তি এই শব্দটির সাথে কিছু অনিবার্য ভীতি জড়িয়ে থাকে। সাধারণভাবে যেমন এই শব্দটির সাথে ম্যানহাটন প্রজেক্টের আতঙ্ক জড়িয়ে আছে, তেমনি আবার কল্পবিজ্ঞানের রোমাঞ্চ। মনে আছে সেই বিখ্যাত ছায়াছবি ব্যাক টু দ্য ফিউচার? সেখানে একটি ডিলোরিয়ান টাইম মেশিন তৈরি করার জন্য একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছিল, যাতে 1.21 গিগাওয়াট শক্তি উৎপন্ন হয়। যদিও শুরুটা হয়েছিল পরমাণুর গঠন বিশ্লেষণের তাগিদে, তবু প্রায় 1 শতাব্দী ধরে অসংখ্য ক্ষেত্রে সাইক্লোট্রনের প্রয়োগ এবং ব্যবহার বিজ্ঞান গবেষণাকে আরও সমৃদ্ধ করেছে। রিসেন্টলি আমাদের ভিইসিতে এই সাইক্লোট্রনের বিম দিয়ে একটি খুব নতুন ধরনের কাজ হয়েছে, যেটা ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে। সেটা হলো একটি গোল্ড ফয়েলের ওপর, মানে সোনার যে ফয়েল, খুব পাতলা ফয়েলের ওপর এই ধরনের বিম ফেলে সেই বিমের থেকে এমন একটা তার ওবলিং মোশন, যেটা প্রথম দুখানা ওবলিং মোশন যে হয় সেই মোশনটা ডিটেক্ট করা হয়েছে এবং এটাকে পাবলিশ করা হয়েছে এবং ইন্টারন্যাশনালি এর প্রচণ্ড ভালো অ্যাক্লেমড হয়েছে এবং এটা একটা খুব বিখ্যাত রেপুটেড জার্নাল ফিজিক্স রিভিউ লেটার পিআরএল পেপার হিসেবে পাবলিশ হয়েছে ইন্টারন্যাশনালি। এছাড়া আরও অনেক, যেমন ধরুন ফেজ ট্রানজিশন স্টাডি, নিউক্লিয়ার ফেজ ট্রানজিশন স্টাডি, এছাড়া ধরুন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশানসের মধ্যে যে প্রোটন ইনডিউসড এক্স-রে অ্যানালিসিস অফ স্যাম্পলস, এছাড়া ধরুন ইন্ডাস্ট্রিয়াল ইউজের মধ্যে আছে কোনো মোটর পার্টসের মধ্যে ওয়্যার অ্যান্ড টিয়ারটা
খুব সহজে এই ধরনের বিম দিয়ে ইরাডিয়েট করে তার থেকে অ্যানালিসিস করে বোঝা যায় যে অর্থাৎ ওটা অপারেটিং কন্ডিশানেই এটাকে ডিটেক্ট করা যায়, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ। এই ধরনের বহু ইউজ আছে, যেমন ধরুন সুপার কন্ডাক্টিং সাইক্লোট্রন ইউজ করে আরও হাইয়ার এনার্জি, সেখানে ধরুন প্রায় 50-30 MeV পার নিউক্লিয়ন বা 50 MeV পার নিউক্লিয়ন, এই ধরনের এতে হট নিউক্লিয়াই স্টাডি এটা করা যায়। সাইক্লোট্রনে ইলেকট্রন অ্যাক্সিলারেট করা যায় না, অন্যান্য প্রোটন একটু ভারী পার্টিকেলকে করা যায়। ইলেকট্রন আবার ধরুন সিঙ্ক্রোটনে করা যায়। এই ইলেকট্রন যখন সিঙ্ক্রোটন বলে একটা যন্ত্র, সেটা আমাদের এখানে নেই, কলকাতায় নেই, সেটা ইন্দোরে আছে, সেইখানে সেই ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করে কোনো ইলেকট্রন অ্যাক্সিলারেটর দিয়ে ফুড ইরেডিয়েশন করা যায়। যেটা ফুড ইরেডিয়েশন কেন করা হয় না, কোনো ফুডের জনসাধারণ খাবে ধরুন 3 মাস পরে, তো তার মধ্যে তো বিভিন্ন ব্যাকটেরিয়া হতে পারে, সেই ব্যাকটেরিয়া যাতে না হয়, অর্থাৎ তার লংজিভিটি যাতে বাড়ে, সামান্য খুব লো ডোজে রেডিয়েশন দেওয়া হয়, এবং সেই রেডিয়েশনটা হচ্ছে ইলেকট্রন অ্যাক্সিলারেটর থেকে ইলেকট্রন দিয়ে সেটা করা হয়। গত কয়েক দশক ধরে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের ফলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বেড়েই চলেছে। বিশ্ব উষ্ণায়ন গ্রাস করছে মানব সভ্যতাকে। বিকল্প হিসেবে পারমাণবিক শক্তির চাহিদা ধীরে ধীরে বাড়ছে। 1 ইঞ্চি ইউরেনিয়াম 235 থেকে যে শক্তি পাওয়া যায় তা 1 টন কয়লা বা 120 গ্যালন তেলের সমান। কিন্তু একই সাথে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে বেরোনো তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ পরিবেশ ও মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তেজস্ক্রিয় আইসোটোপের আয়ু যত বেশি হয়, ক্ষতির সম্ভাবনা ততই বাড়ে। এই বর্জ্য পদার্থগুলিকে পুনঃ ব্যবহার করে কিভাবে আরও সুরক্ষিত নিউক্লিয়ার পাওয়ার সিস্টেম তৈরি করা যায়, সেই নিয়ে নিরন্তর গবেষণা করছেন বার্কের বিজ্ঞানীরাও। ব্যবহারিক ক্ষেত্রেও সাইক্লোট্রনের বিবর্তন বিস্ময়কর, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে। কলকাতা শহরে রয়েছে ভারতের সবথেকে বড় মেডিকেল সাইক্লোট্রন 30, যা ক্যান্সার গবেষণা ও নির্ণয়ে এক নতুন দিগন্তের সূচনা করেছে।